নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। বাংলাদেশের নির্বাচন হয়ে গেছে গতকাল, এবং গতকাল রাত্রেই মানে শেষ রাত্রে আমি যা দেখলাম তাতে নির্বাচনের ফলাফল মোটামুটি সরকারিভাবে ঘোষিত না হলেও বেসরকারিভাবে জানা গেছে যে কী ফল হয়েছে। এবং আমি মানব জমিন সমেত বিভিন্ন পত্রপত্রিকা, যেসব অনলাইন পোর্টাল আছে, নিউজ পোর্টাল, সেগুলো দেখে শেষ অবধি যা খবর পেলাম সেটা দেখা যাচ্ছে এইভাবেই। এরকম ফলাফলটা এরকম যে বিএনপি তারা পেয়েছে 299টি আসনে মোট ভোট হয়েছে, তার মধ্যে বিএনপির পেতে চলেছে 213টি, জামাত 68টি, জামাতের সঙ্গী যে এনসিপি তাদের শাপলা কলি তারা পেয়েছে 6টি, হাত পাখা যাদের প্রতীক তারা পেয়েছে 1টি, অন্যরা 3টি পেয়েছে একটি দল, এবং স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল প্রার্থী তারা পেয়েছে 8টি, যাদের মধ্যে বিএনপির বেশ কিছু বিদ্রোহী প্রার্থী আছেন, যেমন রুমিন ফারহানা আছেন তার মধ্যে একজন, এই 8 জনের মধ্যে। এটা হচ্ছে সংসদীয় নির্বাচনের ফল। যদি চেঞ্জও করে, পাল্টেও যদি যায় ফল, তবে সেটা খুবই সামান্য হবে, বড় কিছু নয়। আর এছাড়া যে নির্বাচনের যে আর একটা অংশ ছিল সেটা হচ্ছে জুলাই সনদ নিয়ে গণভোট। সেই গণভোটে হ্যাঁয়ের পক্ষে এসছে 77%, নায়ের পক্ষে এসছে 23%। আর মোট ভোটার, এই মোট ভোটারটা সে খবরটা কোনো জায়গা থেকে পাকাপাকি পাওয়া যাচ্ছে না, সেটা এখনও আসেনি। তবে নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে সেটা 50%-এর নিচে আসার সম্ভাবনাই বেশি। এবং এই সম্ভাবনার পেছনে অনেকেরই বক্তব্য যে এর পেছনে বড়োভাবে জল মেশানো আছে এই গণভোটের ব্যাপারটাতে। কেন জল মেশানো সেটা আপনারা জানেন, তবে এখানে সেই আলোচনা আমি করছি না। এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই নির্বাচন বাংলাদেশে সমস্যা কিভাবে কমালো না বাড়ালো, বর্তমান পরিস্থিতি কিভাবে উত্তরণ হবে নতুন পরিস্থিতিতে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই আলোচনার আগে একটি কথা শুধু আপনাদের মনে রাখতে বলবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সংসদীয় নির্বাচনটার জন্য ব্যস্ত ছিলেন না, তিনি এটা চাননি। তার মূল বক্তব্য ছিল, এবং যেটা নিয়ে তার চাওয়া পাওয়াটা ছিল, সেটা হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ এই মত যাতে দেয় জনগণ, তার জন্যে তিনি এবং তার উপদেষ্টারা শুধু যে বিভিন্ন সময় নানানভাবে এর পক্ষে প্রচার চালিয়েছেন তা নয়, প্রায় 164 কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন এই প্রচার চালাবার জন্য, যাতে মানুষ হ্যাঁ ভোটের পক্ষে দেয়। অর্থাৎ সেটা অবশ্য নির্বাচন কমিশন সেই আদেশটাকে বাতিল করে দিয়েছে। সেটা ঠিকই বলেছে, না এইভাবে করা যায় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে টাকাটা খরচ হয়ে গেছে সেই টাকাটা কোত্থেকে কিভাবে ফেরত হবে সেই ব্যাপার নিয়েও কিন্তু নির্বাচন কমিশন কোনো কথা বলেনি। যাকে সেটা আলাদা কথা, কিন্তু মোদ্দা কথাটা মাথায় রাখতে হবে। ইউনূস সরকার চেয়েছিলেন গণভোটে হ্যাঁ যাতে হয়, তার জন্যে এই চাওয়ার পেছনের কারণগুলো আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসব পরবর্তী সময়। কে কোন দল কত আসন পেতে পারে সেটার কথা তো একটু আগে বলেছি। সেখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে 2/3 বেশি, মানে 300-র মধ্যে 200 আসন হলে 2/3 হয়, তার থেকে বেশি বেশ কয়েকটা আসন বেশি পাচ্ছে বিএনপি। সুতরাং বাংলাদেশের নির্বাচনে 2/3 সংসদীয় আসন জিতে ক্ষমতায় আসছে বিএনপি। আবার জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট, সেটা বিপুল ভোটে জয়ী হতে চলেছে। যদিও দেশের মোট ভোটার জনগণ তার 50% মানুষও কিন্তু ভোট দেয়নি। অর্থাৎ সেই 50%-এর মধ্যেও আবার রাখি 77% তারা দিয়েছে। অর্থাৎ
তারা হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছে। তাহলে মোট জনতার 50%-এর 77% মানে 37% মতো মানুষ তারা এই জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। 37% দেয়া মানে 63% মানুষ তারা হ্যাঁ ভোটের পক্ষে নেই। এই পরিস্থিতিতে বিএনপির এই মুহূর্তে ক্ষমতায় বসার ব্যাপারে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে কি? কারণ রাজনৈতিকভাবে বিএনপির পক্ষে জুলাই সনদের বিরোধিতা উঠবে, এই আশঙ্কা অস্বীকার করা যায় না। ভোটের এই ফলাফলে আগামী দিনে তাহলে বাংলাদেশে কি হতে যাচ্ছে? এমন খবরও আসছে এই নির্বাচনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাত সেই 180 দিন পরে শক্ত হওয়ার সেটার কথা ছেড়ে দিলাম, এই মুহূর্তেও অনেকটা শক্ত হয়ে গেল। আবার বিএনপি তারা কিন্তু অপেক্ষা করতে চায় না। আবার শাহাবুদ্দিন ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকার কিন্তু চাইবে যত রকমভাবে গড়িমসি করে ক্ষমতা হস্তান্তর করা যায়। এই পরিস্থিতিতে তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশে 2026 সালের এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং একই দিনে অনুষ্ঠিত জুলাই সনদ, এই জুলাই সনদ বা জুলাই চার্টার, এই গণভোটের প্রাথমিক ফলাফল দেশের রাজনীতিতে এক অভূতপূর্ব এবং কিছুটা স্ববিরোধী পরিস্থিতির জন্ম কিন্তু দিচ্ছে। একদিকে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে নিরঙ্কুশ ক্ষমতার পথে, অন্যদিকে জুলাইয়ে সনদে বিপুল হ্যাঁ ভোট পড়ার মানে হলো জনগণ এমন এক শাসন ব্যবস্থা চাইছে যা আসলে যে কোনো একক দলের নিরঙ্কুশ ক্ষমতাকে খর্ব করবে। অন্তত ভোটের ফলাফল দেখলে সেইটাই বোঝা যাচ্ছে। সুতরাং ট্রানজিশন অফ পাওয়ার বা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি কিভাবে হতে পারে সেটা দেখি। ম্যান্ডেটের টানাপোড়েন, ব্যক্তি বনাম ব্যবস্থা। বিএনপি যে ম্যান্ডেট পেয়েছে তা হলো সরকার গঠন করার, আর জুলাই সনদ যে ম্যান্ডেট পেয়েছে তা হলো রাষ্ট্র সংস্কার করার। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে এই সনদের বাস্তবায়ন। কেন এটা বিএনপির পক্ষে প্রতিবন্ধকতা? কারণ জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, যেখানে আবার ওই পার্টিসিপেটরি রিপ্রেজেন্টেশন আসবে, অর্থাৎ ভোটের শতাংশ হিসাবে সেখানে তাদের লোকজন দেয়া হবে কক্ষের সদস্যরা সেই হিসেবে আসবে। অর্থাৎ যদি কোনো দল 5% ভোট পায় তাহলে সেও ওই উচ্চকক্ষের 5% সিট পাওয়ার অধিকারী। কোনো দল যখন 2/3 আসন পায় তখন তারা সাধারণত চেকস অ্যান্ড ব্যালেন্স বা নিজেদের ক্ষমতার সীমাবদ্ধতা পছন্দ করে না। রাজনৈতিক ঝুঁকিটা তাহলে কি? জুলাই সনদের বিরোধিতা করলে বিএনপি সরাসরি ছাত্র জনতার বিকল্পের চেতনার বিপক্ষে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে। কিন্তু এটা চলে গেলে কি হবে? ছাত্র জনতার যারা ওই এনসিপি পার্টি করে ভোটে দাঁড়িয়েছিল তাদের ভোটের কি ফলাফল সেটা তো দেখাই যাচ্ছে তাদের কাছে। আর দেশের মানুষ গত 1.5 বছর ধরে যত রকমভাবে তারা যেভাবে কি বলবো ভুগতে হয়েছে এই আইন শৃঙ্খলার অবনতিতে, তারা আবার নতুন করে ওই ছাত্র জনতা বিক্ষোভের ডাক যদি দেয়, মানে কোন পরিপ্রেক্ষিতে বললাম, যদি বিএনপি 180 দিনের মাত্রা মধ্যে যদি কোনো কিছু না করে সেই পরিস্থিতিতে, তাহলে সেই পরিস্থিতিতে ছাত্র জনতা নতুন করে রাস্তায় নামার ক্ষমতা তাদের নেই, তাদের কোমর ভেঙে গেছে এইবার। সুতরাং তারা আন্দোলনে নামতে পারবে না। বিএনপি চালিয়ে যেতে পারবে যদি সনদ গ্রহণ নাও করে, পাশ যদি নাও করে, তাও কিছু করা যাবে না। রাষ্ট্রপতির ভূমিকাটা কি না, এখানে দেখুন, সংবিধান ও জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কথা। এই পরিস্থিতিতে বঙ্গভবন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, সেটা তো জুলাই সনদ গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। জুলাই সনদ গৃহীত হওয়ার আগে কি হবে? দেখুন, এখানে আবার আমি একটু আগেই বলেছি ডক্টর ইউনূসের সরকার গড়িমসি করতে পারে, কারণ তারা সহজে ইউনূস ক্ষমতা ছাড়তে চাইবেন না। আর যদি ক্ষমতা হস্তান্তরে দেরি করেন
তবে তিনি আইনিভাবে সংকটে পড়তে পারেন, কারণ নির্বাচনের পর নির্বাচিত সংসদই হচ্ছে সার্বভৌম। রাষ্ট্রপতির এক্ষেত্রে তুরুপত্যাসটা কি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি দেখেন যে জনমত এবং নির্বাচিত দল দ্রুত ক্ষমতা চায়, তবে তিনি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিয়ে দেবেন, দিতে পারেন, এবং সরাসরি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহ্বান জানাতে পারেন। এই যে ক্ষমতা হস্তান্তরের এই যে সম্ভাব্য পথ, এটা রাষ্ট্রপতির কাছে কি হতে পারে, কিভাবে হতে পারে এই ক্ষমতা হস্তান্তর? দেখুন, 3টে ধাপ আছে। প্রথম ধাপে হচ্ছে যে গেজেট পাস হবে, নির্বাচন কমিশন দ্রুত গেজেট প্রকাশ করবে এবং রাষ্ট্রপতি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন। এর ফলে অন্তর্বর্তী সরকারের নৈতিক ম্যান্ডেট শেষ হয়ে যাবে, এটা চলে যাবে অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় ধাপ আরেকটা পদ্ধতি কি? বিএনপি এবং ডক্টর ইউনূসের টিমের মধ্যে একটা পাওয়ার শেয়ারিং বা সংস্কার বাস্তবায়নের অলিখিত চুক্তি হতে পারে, এবং তার ফলে কী হবে? বিএনপি জুলাই সনদের সংস্কারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসতে পারে ঝামেলা এড়াবার জন্যে। তৃতীয় ধাপ কি? যদি ডক্টর ইউনূস পদত্যাগ না করতে চান এবং বিএনপি তার সঙ্গে কোনো রকম সমঝোতায় না আসতে চায়, তাহলে বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করেছিলেন, সেই অধ্যাদেশ বাতিল করে বিএনপিকে মন্ত্রিসভা গঠনের সুযোগ দেবেন। এতে আইনিভাবে কিছুটা ধূসর এলাকা রয়েছে, কিন্তু বাংলাদেশে এখন তো আইনের শাসন নেই। এই সরকার বসেছে তো আইন ভেঙে বসেছে, সুতরাং এদের কাছে আইন দেখাবার মতো কিছু ব্যাপার নেই। সুতরাং রাষ্ট্রপতি 3 ধাপের যে কোনো একটাই করতে পারেন। এই যে, এবং যেটাই করুন না কেন, 2-3 দিনের মধ্যে গেজেট প্রকাশের 2-3 দিনের মধ্যেই ক্ষমতা বসবে, বিএনপির সংসদ করবে। এবং সংসদ বিএনপির জন্য জুলাই সনদ কি বিএনপির জন্য কাঁটা হতে পারে? দেখুন, জুলাই সনদে ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ওপরে, তথাকথিত সাম্যের ওপর জোর দেওয়া হয়েছে, যা বিএনপির অনেক এজেন্ডের সাথে মিলে যায়। কিন্তু সমস্যাটা হলো ক্ষমতার বন্টন নিয়ে। বিএনপি চাইবে ক্ষমতার পাওয়ার পর সংসদীয় শক্তিতে সংবিধান সংশোধন করতে, এই জুলাই সনদ দিয়ে নয়। কিন্তু ওই যে বললাম, তাতে একটা দেশে আবার একটা নতুন করে ঝামেলা তৈরি করতে পারে ছাত্র জনতারা। কিন্তু বিএনপি জানে বিপুল ভোটে ক্ষমতায় আসার পরে কারোর ক্ষমতা হবে না বিএনপির বিরুদ্ধাচরণ করতে। সুতরাং বিএনপি ক্ষমতায় বসবে। আর এখানে ক্ষমতায় কি করে বসবে? এটা একটা সহজ নিয়ম আছে, যে সেটা হচ্ছে রাষ্ট্রপতি তিনি একজনকে প্রোটেম স্পিকার হিসেবে সাংসদদের মধ্যে সিনিয়র কাউকে নিয়োগ করবেন এবং তাকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করাবেন, এবং রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করার পর প্রোটেম স্পিকার তখন অন্য সাংসদদের তাদের শপথ বাক্য পাঠ করাবেন এবং তারপরে সংসদ গঠিত হবে। এইখানে রাষ্ট্রপতি ও প্রোটেম স্পিকারের ক্ষমতার একটা মাস্টার স্ট্রোক আছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যদি নিজের অবস্থান শক্ত করতে চান, তবে প্রোটেম স্পিকার নিয়োগ করাটা হবে তার প্রথম বড় পদক্ষেপ। পছন্দের ব্যক্তিকে তিনি নিয়োগ করবেন। আর ইউনূস সরকারের ভূমিকাটা কি? নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগের ক্ষেত্রে বিদায়ী সরকারের পরামর্শ নেবেন কিনা তা নিয়ে ইউনূস কিছু বিতর্ক তুলতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি সরাসরি প্রোটেম স্পিকার নিয়োগ দিতেই পারেন এবং ইউনূস সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবেন। জুলাই সনদ এবং শপথের তাহলে নতুন সংকটটা কী হতে পারে? বিএনপি যদি জুলাই সনদের কিছু ধারার বিরোধী, তারা নিশ্চিতভাবেই আছে, তবে তারা পুরনো ফরম্যাটে শপথ নিতে চাইবে। কিন্তু ছাত্র জনতার চাপ থাকবে নতুন সনদের ভিত্তিতে শপথ নেয়ার। এবং পুরনো যে আগে শেখ হাসিনার সময় সংসদে কে ছিলেন স্পিকার? শিরীন শারমিন। তিনি কিন্তু আইন অনুযায়ী যদি রাষ্ট্রপতি মনে করেন শিরীন শারমিনকে দিয়েও তিনি শপথ নেওয়াতে পারেন। এরপরে ট্রানজিশন অফ পাওয়ার, রাষ্ট্রপতির কথা তো বললামই যে ডক্টর ইউনূসের সাথে আলোচনা ছাড়াই
তিনি দ্রুত প্রোটেম স্পিকার নিয়োগ করে বিএনপিকে আমন্ত্রণ করতে পারেন সরকার গড়ার জন্যে। এবং তারপরে ডক্টর ইউনূস কী করবেন, তিনি সংস্কার শেষ না হওয়া পর্যন্ত তিনি গেজেট প্রকাশটাকে আটকে রাখতে পারেন, দেরি করতে পারেন, কারণ গেজেট প্রকাশটা হচ্ছে একটা বড় জিনিস। তাহলে বিএনপি কী করতে পারে, রাজপথে এবং সংসদে দ্রুত শপথ ও স্পিকার নির্বাচনের মাধ্যমে ইউনূস সরকারকে অকার্যকর ঘোষণা করে দেবেন। এবং রাষ্ট্রপতি সুযোগ পেয়েছেন, ইউনূস সরকার যেভাবে তাকে অপমান করেছেন সেই অপমানের শোধটা এবার তোলবার। আমার তো মনে হয় গেজেট প্রকাশ হওয়ার সাথে সাথেই রাষ্ট্রপতি করবেন কি, ইউনূস সরকারকে বরখাস্ত করে দেবেন। বরখাস্ত করে দিয়ে তিনি বিএনপিকে ক্ষমতা করবার জন্য সরকার তৈরির আমন্ত্রণ জানাবেন। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশে জুলাই সনদের তাহলে কি দাঁড়াবে দেখুন। 180 কার্য দিবসের সময়সীমা এবং ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক মারপ্যাচগুলো বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। 180 কার্য দিবসের মধ্যে মানে যেটা আদতে দাঁড়াচ্ছে 180 কার্য দিবস মানে 3 মাস, 270 দিন। এই 270 দিনের মধ্যে সংবিধানের চূড়ান্ত সংস্কার সম্পন্ন করতে হবে সংসদের প্রথম অধিবেশন বসার দিন থেকে। তাহলে এইতে যাতে কোনো দল এইখানে কি করতে পারেন, প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্ম করা, এটা বিএনপির বিরোধিতা করবেই, লিখে নিন। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ওই ভোট পাওয়ার ভিত্তিতে তারও বিরোধিতা করবে বিএনপি। সুতরাং নতুন মন্ত্রিসভা সনদ গ্রহণের পরপরই গঠিত হবে না, সেটা ইমিডিয়েটলি গঠিত হবে। ওই যে একটা কেউ বলছেন না যে 180 মানে সমস্ত কিছু গঠিত হওয়ার পর, সনদ গৃহীত হওয়ার পর নতুন সরকার আসবে, আদতে তা নয়। এবার একটা প্রশ্ন আসে, নতুন সরকার গঠিত হলো, ইউনূস সরকার চলে যাবে এবং এই নিয়ে টানাপোড়েন তো থাকবেই। আইনি গোলমালও, আইনি ঝামেলাও এর মধ্যে আসতে পারে। কীভাবে আসতে পারে বলছি। এখন যেটা হচ্ছে, রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পু আর কতদিন থাকবে দেখুন। তিনি 24শে এপ্রিল 2023-এ শপথ নিয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। সেই হিসেবে তার 5 বছরের স্বাভাবিক মেয়াদ শেষ হবে 24শে এপ্রিল 2028 তারিখে। অর্থাৎ এখনও তার হাতে প্রায় 2 বছর 2 মাস সময় আছে। কিন্তু সাম্প্রতিক খবর এবং আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করছে, রয়টার্স যেমন, তারা রিপোর্ট করেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নির্বাচনের পর অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে পদত্যাগ করার ইচ্ছা পোষণ করেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে গিয়ে অসম্মানিত বোধ করার কথাও উল্লেখ করেছেন বিভিন্ন সময়ে। আর বিভিন্ন দূতাবাস থেকে, সরকারি অফিস থেকে তার ছবি কিভাবে ফেলে দিয়েছেন ডক্টর ইউনূস, সেটা তো সবাই জানেন, রাষ্ট্রপতি জানেন না তা তো নয়। তাহলে জুলাই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব আছে। আমার ধারণা, সেটাও বলি, এক্ষুনি তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি রাষ্ট্রপতিকে পাল্টাবেন না। তিনি শাহাবুদ্দিন চুপ্পুকে রেখে দেবেন যথাস্থানে। কারণটা কি, ওই জুলাই সনদের ব্যাপারটাও এর মধ্যে বেশি আছে। আমি আগেই বলেছি, জুলাই সনদকে গ্রহণ করবে না তার বর্তমান ফরম্যাটে বিএনপি গ্রহণ করতে পারে না। তারা এর বিরোধিতা করবে। তারা করবে কি, সংসদে এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসবে। এবং কি প্রস্তাব নিয়ে আসবে, যেহেতু গণভোটে পাস হয়েছে, সুতরাং বিএনপি তখন আবার একটা প্রশ্ন আসতে পারে যে যদি গণভোটে পাস হওয়া যে সনদ, সেই সনদকে আপনারা কি করে ফেলে দেবেন, তার পরিবর্তন কিভাবে আনবেন, এরকম কোনো কথা তো ছিল না। তখন বিএনপি বলতে পারে, আমাদেরকে মানুষ নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছে সংসদে দেশ চালাবার জন্যে, এই সমস্ত নিয়ম কানুন করবার জন্যে। এখন আমরা যদি এটা গ্রহণ করতে না চাই, তাহলে আমরা আবার করতে পারি কি, আমরা করতে পারি, যদি আপনারা বলেন গণভোটের কথা, আবার গণভোটে আমরা যেতে পারি। আবার বিএনপি গণভোটে যেতে পারে জুলাই সনদ নিয়ে ক্ষমতায় বসার পরে 6 মাস পরে। এই জন্যে যে বারবার আমরা বলছি, একটা প্রশ্ন উঠছে
6 মাস পরে আবার দেশে নির্বাচন হতে পারে। সেই নির্বাচন শুধু যে সংসদ নিয়ে হবে কিনা সেটা পরে আসছি, তার আগে বলি জুলাই সনদকে পাস করবে না এই সরকার, এবং তার বিরুদ্ধে ছাত্র জনতাও আর রাস্তায় নামার ক্ষমতা, সেই মেরুদণ্ডে জোর তাদের আর নেই। আর তাছাড়া সবথেকে বড় কথা, বিএনপি বিপুলভাবে ক্ষমতায় জিতে, ভোটে জিতে ক্ষমতায় এসছে। সুতরাং বিএনপির সাথে বিএনপিকে আর উত্তক্ত করা এই মুহূর্তে ছাত্র জনতার ক্ষমতায় নেই। তাহলে বিএনপি তখন করতে পারে কি, নতুন করে আবার গণভোটের ব্যবস্থা করবে 6 মাস পরে। এই গণভোটের মধ্যে কি আবার নতুন করে সংসদ নির্বাচনের কথাও আসবে? সে কথা কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না, কারণ ইতিমধ্যে ভারত এবং আমেরিকার সাথে একটা চুক্তি, একটা বিএনপির একটা গোপন বোঝাপড়া হয়ে গেছে। সেই বোঝাপড়া অনুযায়ী 6 মাস পরে নতুন ভোট আসবে। সেই ভোটে আওয়ামী লীগের ওপর থেকে তার আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এমনকি আর শেখ হাসিনার ওপর যে মৃত্যুদণ্ড দিয়েছে অবৈধ কমিশন, অবৈধ এই ট্রাইব্যুনাল, সেই মৃত্যুদণ্ড উঠে যাবে, কারণ ট্রাইব্যুনালকে বাতিল করে দেবেন, ট্রাইব্যুনাল গঠনকে, এবং ট্রাইব্যুনালের রায়কেও আর রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্সে বাতিল করে দেবেন। আর সেই বাতিলকে তো সমর্থন করবেই তার আগে নতুন সরকার, এবং তখন একটি নতুন ভোট হবে, এবং সেই ভোটেও কে জিতবে, বিএনপি না আওয়ামী লীগ, কে জিতবে সেটা তো দেশের মানুষ ঠিক করবে। সেটা দেশের মানুষ ঠিক করবে, কিন্তু একটা লেভেল প্লেয়িং ফিল্ড চলে আসবে আওয়ামী লীগের জন্যে। আওয়ামী লীগ সেখানে জিতুক না জিতুক, প্রথম হোক, বিজয়ী হোক, নাকি দ্বিতীয় দল থাকবে সেটা অন্য প্রশ্ন। কিন্তু একটা প্রশ্ন, সবথেকে বড় কথা হচ্ছে, জামাত কোনো আর দ্বিতীয় দল হিসেবে থাকবে না। জামাত আবার সেই পুরনো অবস্থায় চলে যাবে, সেই 3%, 4% যে ভোটের যে হার ছিল তাদের, সেই জায়গায় চলে যাবে। এবং এইটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশের যে চিত্র বলে আমি মনে করছি। আপাতত এই পর্যন্তই, ধন্যবাদ।